আপনি জানেন তথ্য শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন। সাথে শুরুতে জেনে নেব প্রধান শিরোনাম। যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনা ফেরাতে কঠোর ট্রাম্প প্রশাসন। দুটি বড় জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব বিস্তারের উদ্যোগে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এবং শ্রীলঙ্কায় অফিসে বন্দুক হামলায় বিরোধী দলীয় নেতা লাসান্তা বিক্রমাসেকারার মৃত্যু। ট্রাম্প পুতিন বৈঠক স্থগিতের পরপরই রাশিয়া দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোকে আলোচনার টেবিলে ফেরাতেই এই নিষেধাজ্ঞা। মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নও। থেমে নেই রাশিয়াও, বড় মহড়া চালিয়ে জানান দিয়েছে পারমাণবিক শক্তির। 2 সপ্তাহ পর হাঙ্গেরির বুদাপেস্টে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধবন্ধ নিয়ে আলোচনার কথা বলেন ট্রাম্প। তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করায় বৈঠক স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এরপরই বুধবার রাশিয়া দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার যুদ্ধ তহবিলকে দুর্বল করতেই এই পদক্ষেপ। ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকেও এ নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচনা করেন পুতিনের। প্রতিবার আমি পুতিনের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু তারপর আর কিছুই হয় না। এখন সময় এসেছে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট বলেন, এই দুই কোম্পানি ক্রেমলিনের যুদ্ধের অর্থ যোগায়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়ার সঙ্গে বৈঠক করার ইচ্ছে এখনও আছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে শর্ত সাপেক্ষে শান্তি আলোচনার প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই নিষেধাজ্ঞা খুবই প্রভাবশালী এবং তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের আগেও মার্কিন প্রশাসন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাশিয়ার অর্থনীতি এই মুহূর্তে স্থবির, মন্দার আশঙ্কা আছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে 19তম দফার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নও। এদিকে পারমাণবিক অস্ত্রের বড় ধরনের মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করেছে রাশিয়া। স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন সামুদ্রিক ড্রোন বা চালকবিহীন নৌযানের সবশেষ সংস্করণ উন্মোচন করল ইউক্রেন। স্পিডবোটের মতো দেখতে এই নৌযান সি বেবি নামে পরিচিত নতুন ড্রোনটি 1500 কিলোমিটারেরও বেশি দূরত্বে অভিযান চালাতে সক্ষম, যা 2000 কেজি পর্যন্ত বিস্ফোরক বা অস্ত্র বহন করতে সক্ষম, যা আগের সংস্করণে প্রায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। স্পিডবোটের মতো দেখতে এই নৌযান ইউক্রেনের তৈরি নতুন সামুদ্রিক ড্রোন। নাম দেওয়া হয়েছে সি বেবি। এই নতুন ড্রোনটি 1500 কিলোমিটারেরও বেশি দূরত্বে অভিযান চালাতে পারে এবং 2000 কেজি পর্যন্ত বিস্ফোরক বা অস্ত্র বহন করতে সক্ষম, যা আগের সংস্করণের প্রায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা তাদের সি বেবি নামক সামুদ্রিক ড্রোন বা চালকবিহীন নৌযানের সর্বশেষ সংস্করণটি সম্প্রতি উন্মোচন করেছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধে চালকবিহীন অস্ত্র ব্যবস্থা বা ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থল, আকাশ এবং সমুদ্র তিনটি ক্ষেত্রেই উভয় পক্ষ ড্রোন প্রযুক্তিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ইউক্রেনের এই নতুন নৌ ড্রোনটি সেই প্রতিযোগিতারই সর্বশেষ উদাহরণ। যদিও যুদ্ধে আকাশে উড়ে চলা ড্রোনগুলো বেশি মনোযোগ আকর্ষণ করে, তবে ইউক্রেন কৃষ্ণ সাগরে এই ধরনের ছোট, দ্রুতগতির এবং চালকবিহীন নৌকা ব্যবহার করে ব্যাপক সামরিক সাফল্য পেয়েছে।
এই ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার শক্তিশালী কৃষ্ণ সাগর নৌবহরকে অনেকটাই অকার্যকর করে দিয়েছে। এগুলো রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে এবং অন্য জাহাজগুলোকে ক্রিমিয়া উপদ্বীপ থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে। এর ফলে ইউক্রেন ইউরোপের সাথে তার গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলো খোলা রাখার চেষ্টায় বেশ সফল হচ্ছে। এই সি বেবি ড্রোনগুলো কেবল আত্মঘাতী হামলাতেই ব্যবহৃত হয় না, এগুলোর নতুন সংস্করণে রকেট লঞ্চার এবং রাইফেলের মতো দূর নিয়ন্ত্রিত অস্ত্র বহন করা যায়। সম্প্রতি সাংবাদিকদের সামনে ধূসর রঙের দুটি ড্রোন প্রদর্শন করা হয়, যেগুলোতে অস্ত্র বসানো ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ইভান লুকাশেচিভ জানান, রাশিয়া তাদেরকে অনুকরণ করার চেষ্টা করছে। আমরা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পদ্ধতি, কর্মী এবং প্রযুক্তিগত সহায়তা নির্বাচন করি। রাশিয়া ইউক্রেনীয় নৌবাহিনীর ড্রোনগুলি অনুকরণ করার চেষ্টা করছে এবং ইতোমধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে যতটা সম্ভব সেগুলি ব্যবহার করছে। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার তথ্য মতে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের বিভিন্ন সামুদ্রিক ড্রোন এই পর্যন্ত 11টি রুশ জাহাজে সফলভাবে আঘাত এনেছে। এর আগে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুতেও সি বেবি ড্রোন হামলা চালিয়েছিল। SBU এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ড্রোনগুলোতে একটি আত্মধ্বংস বা সেলফ ডিস্ট্রাক্ট ব্যবস্থা যোগ করা হয়েছে। যদি শত্রুপক্ষ ড্রোনটি কখনো দখল করার চেষ্টা করে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ধ্বংস করে ফেলবে, যাতে এর প্রযুক্তি শত্রুর হাতে না পড়ে। তবে কর্মকর্তাদের মূল লক্ষ্য হল ড্রোনগুলোকে অভিযানের পর নিরাপদে তীরে ফিরিয়ে আনা, যেন সেগুলোকে বারবার ব্যবহার করা যায়। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। গাজার জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আদালত চাপ বাড়িয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব বিস্তারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অন্তত 15,000 গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া জরুরি। কিন্তু রাফা সীমান্ত বন্ধ থাকায় মৃত্যু আর বেঁচে থাকার মাঝামাঝি এক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পথ এটি। আন্তর্জাতিক অপরাধ আদালত বলছে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এদিকে 54 জন অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। অনেক মরদেহেই নির্যাতন ও হত্যার চিহ্ন পাওয়া গেছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। সবগুলো দাফন করা হয়েছে দেইর আল বালা এলাকার একটি গণকবরে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল পাশ হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। এই উদ্যোগকে শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, নেসেটে আয়োজিত ভোটাভুটিতে বিলটি পাশ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এটি গাজা শান্তি চুক্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে ওরেগনে হয়ে গেল বার্ষিক হ্যালোউইন উৎসবের বিশেষ আকর্ষণ স্টম্প অ্যান্ড চম্প। ওরেগনে চিড়িয়াখানা মাঠ সাজানো হয় বিশাল সব কুমড়ো নিয়ে। বিশাল আকার হাতিরা নিজেদের মতো করে উদযাপন করলো এই উৎসব। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগন। এ এলাকার চিড়িয়াখানার মাঠ জুড়ে সাজানো বিশাল বিশাল কুমড়ো। হাতিরা এগিয়ে এসে একে একে পা দিয়ে পিষে ফেলছে, তারপর মজা করে খাচ্ছে। এমন দৃশ্য দেখতে ভিড় করেন অনেকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, হ্যালোউইন উৎসব ঘিরে এই আয়োজন, যা শুধু বিনোদন নয় বরং হাতিদের স্বাভাবিক আচরণ ও খেলাধুলার সুযোগ করে দেয়। এটি হাতিদের মানসিক ও শারীরিক বিনোদন দেয়। তারা কুমড়ো ভাঙতে ভীষণ ভালোবাসে, এতে তারা সক্রিয় থাকে ও আনন্দ পায়। ওরেগন চিড়িয়াখানায় এই উৎসব চলে আসছে বহু বছর ধরে। প্রতি বছর অক্টোবরের শেষ দিকে এই আয়োজন ঘিরে ভিড় জমে দর্শনার্থীদের। উচ্ছ্বাসে মাতে শিশুরা। চিড়িয়াখানার এই স্টম্প অ্যান্ড চম্প উৎসব মানুষের পাশাপাশি হ্যালোউইনের রঙে ভরিয়ে দেয় হাতিদেরও মন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভালো বেতন ও কর্মপরিবেশের দাবিতে এবার নিউজিল্যান্ডের রাস্তায় নেমেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার একযোগে রাস্তায় নামেন শিক্ষক, নার্স, ডাক্তার, দমকল কর্মী ও সহায়ক কর্মী সহ 1 লাখেরও বেশি পেশাজীবী।
রাজধানী অকল্যান্ড সহ দেশের বিভিন্ন শহরে সরকারি কর্মীরা ব্যানার হাতে মিছিল করেন। বৈরী আবহাওয়ায় ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে বিক্ষোভ বাতিল করা হলেও বাকি শহরগুলোতে বিক্ষোভ হয়। ক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি সেবা খাতে কর্মীরা অবহেলিত। তাদের দাবি, সরকারের উচিত ন্যায্য বেতন ও সম্পদের ব্যবস্থাপনায় মাধ্যমে সরকারি খাতকে টিকিয়ে রাখা। সময়ের অতলে হারিয়ে যাওয়া এক নীরব শহর কায়াকয়। তুরস্কের এই পরিত্যক্ত জনপদ কোলাহলে মুখর ছিল এক সময়। শত বর্ষ আগে কায়াকয়ের সরু আঁকাবাঁকা পথ, পাহাড় চূড়ে দাঁড়িয়ে থাকা গির্জা, পুরনো স্কুল আর ফোয়ারাগুলো ছিল প্রাণচাঞ্চল্য। আজ সেখানে শুধুই নিস্তব্ধতা, ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে থাকা স্মৃতিচিহ্ন। কায়াকয় এখন ভুতুড়ে শহর নামে পরিচিত। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফেথিয়া শহরের কাছাকাছি সবুজ পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব শহর কায়াকয়। এক সময়ের প্রাণবন্ত এই জনপদ আজ এক নিস্তব্ধ ধ্বংসস্তূপ, ইতিহাস আর দুঃখের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এক সময় এ শহরের নাম ছিল লেডেসি। এখানে 10,000-এরও বেশি গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ও তুর্কি মুসলিম কৃষকরা বাস করতেন। কিন্তু 1922 সালে গ্রিক তুরস্ক যুদ্ধের পর পাল্টে যায় পরিস্থিতি। যুদ্ধোত্তর উত্তেজনা ও নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দুই দেশের নাগরিকরাই অঞ্চলটি ছেড়ে যান। তাদের জায়গায় গ্রিসের কাবালা থেকে মুসলিম তুর্কিদের আনা হয়। কিন্তু নতুন বাসিন্দারাও এই পাহাড়ি শহরটি পছন্দ করেনি। অল্প সময়ের মধ্যে তারাও অন্যত্র চলে যান, আর কায়াকয় ধীরে ধীরে পরিণত হয় এক পরিত্যক্ত শহরে। গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই শহরে কোনো মানুষ নেই। কায়াকয় এখন এক সত্যিকারের ভূতের শহর। আজও কায়াকয়ের প্রায় 2500 বাড়ি টিকে আছে, তবে বেশিরভাগই ছাদহীন আর দেয়াল ধসে পড়েছে। কায়াকয় এখন এক খোলা জাদুঘর। পর্যটকরা আজ সেখানে যান ইতিহাস ছুঁয়ে দেখতে, নীরবতার শব্দ শুনতে। শহরের পাথুরে সরু গলিপথ ধরে হাঁটলে দেখা মেলে পুরনো স্কুল, গির্জা আর জলাধারের ধ্বংসাবশেষ। পাহাড়ের চূড়া থেকে নেমে তাকালে নিচে দেখা যায় গভীর নীল এজিয়ান সাগর। কায়াকয়ের জীবন্ত মানুষের শহরের সেই দৃশ্য আজও অপরিবর্তিত, কিন্তু এখন কেবল নীরবতা ও স্মৃতিতে ভরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।